আপনি এই মুহূর্তে সুস্থ সবল ভালো, আপনার জীবনে কোনো প্রবলেম নেই, কিন্তু মানুষের জীবন তো এখানে না কোনো কিছুই বলা যায় না এক্স্যাক্টলি পরবর্তী মোমেন্টে আপনার সাথে কি ঘটতে চলেছে। আপনি একটা সুস্থ লাইফ লিড করছেন, দেন হঠাৎই আপনার কাছে ভারতের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআইয়ের একটা ফোন এলো, আপনার বাড়িতে একটা রেইড হলো, অ্যান্ড আপনার পুরো যে জীবনটা ছিল সেই জীবনটা নিয়ার অ্যাবাউট কোলাপস হয়ে গেল। আজকে আমি আপনাদের যে ঘটনাটা বলবো সেটা শুনে আপনারা রীতিমতন চমকে যাবেন, এবং এই ঘটনাটা শুনে আপনাদের সাবধান হওয়া অত্যন্ত দরকার। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ভারতে প্রচণ্ড একটা পরিচিত ব্যাংক। তার একটা ব্রাঞ্চ আছে উত্তরপ্রদেশের লখনৌতে। সেই লখনৌ ব্রাঞ্চে উষা দেবী কাউন্টারে লাইন দিয়েছে, টাকা তুলবে। কাউন্টারে বসে আছে ইন্দ্রাণী বলে এক এক্সিকিউটিভ। তাকে উষা বলে যে আমার অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা একবার চেক করো। তখন এক্সিকিউটিভ ইন্দ্রাণী চেক করে দেখে তার অ্যাকাউন্টে নিয়ার অ্যাবাউট 1,30,00,000 টাকা আছে। এইটা দেখে ইন্দ্রাণী একটু চমকে যায় যদিও, কিন্তু ভাবে যে এটা আমাদের হাই ভ্যালুড একটা কাস্টমার। তো তখন ইন্দ্রাণী তাকে বলে যে ম্যাডাম, আপনি কত টাকা তুলবেন, বা আপনি কি এটা অন্য কোথাও ইনভেস্ট করতে চান? আমাদের কাছে ইনভেস্টমেন্টের অনেক অপশান আছে। ব্যাংকে গেলে এই রকম ইনভেস্টমেন্ট করুন, এই মার্কেটে খাটান, এখানে এটা করুন, এরকম তো আমরা কম বেশি শুনি। তো উষা দেবী এই জিনিসটা শোনার পর বেশ বিরক্ত হয়ে যায়। সে বলে ইন্দ্রাণীকে যে আপনি থামুন তো, আমি পুরো টাকাটা ট্রান্সফার করব। এই কথাটা শোনার পর ইন্দ্রাণীর কেমন একটা মনে হয়। সে দেখে যে সামনে দাঁড়িয়ে থাকা সেই বৃদ্ধা নারী, যার বয়স নিয়ার অ্যাবাউট 60+, তিনি না কেমন একটা ইতস্তত চারিদিকে দেখছে, তিনি যেন তাড়াহুড়োতে আছে। তিনি বারবার রিপিট করছেন যে এই টাকাটা আমি ট্রান্সফার করব। তখন ইন্দ্রাণী বলে যে কার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন? তখন সে বলে যে তখন উষা দেবী বলে যে তোমার জেনে কী লাভ আছে, আমি অ্যাকাউন্টের নাম্বার দেবো, সেই অ্যাকাউন্টে তুমি ট্রান্সফার করে দেবে। তখন ইন্দ্রাণী বলে যে এইভাবে তো হয় না, যখন এত বড় একটা অ্যামাউন্ট আপনি অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন তখন আমাদের পুরো ব্যাপারটা জানতেই হবে, না জেনে আমরা কোনো কিছু করতে পারবো না। তখন উষা দেবী বলে যে এটা আমি আমার ছেলের অ্যাকাউন্টে পাঠাবো, বাস এটুকুই বলতে পারবো, এর থেকে বেশি কোনো কিছুই আমাকে জিজ্ঞাসা করবেন না। ইন্দ্রাণী এবার তাকে নানান রকম যখন কোশ্চেন করছে যে কোন অ্যাকাউন্টে কেন পাঠাবেন, রিজন, একটা ফর্ম ফিল আপ করতে হবে, এটা সেটা যখন বলছে, তখন ইন্দ্রাণী দেখছে উষা দেবী আরও অ্যাংশাস হয়ে যাচ্ছে। এই জায়গাতে গিয়ে ইন্দ্রাণীর খুব সন্দেহ হয় এবং সে ভাবে যে আমি এত বড় একটা অ্যামাউন্ট একজনের অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করব না। এখানে অনেক কিছুর ম্যাটার থাকতে পারে, টেরর লিঙ্ক থাকতে পারে, কিডন্যাপিংয়ের কেস থাকতে পারে, কোনো র্যানসাম কেস থাকতে পারে, ডিজিটাল অ্যারেস্টের কেস থাকতে পারে, এরকম নানান রকম ক্রাইম এর সাথে যুক্ত হতে পারে। না হলে একটা 60 বছরের মহিলা হঠাৎ করে এসেই তার ছেলের অ্যাকাউন্টে এতগুলো টাকা কেন পাঠিয়ে দেবে? তার ছেলে কি কিডন্যাপ হয়ে গেছে, নাকি অন্য কোনো ম্যাটার আছে? এই সমস্ত জিনিস ভেবে ইন্দ্রাণী সোজা ব্যাংক ম্যানেজারের কাছে যায়, গিয়ে পুরো ব্যাপারটা বলে। ব্যাংক ম্যানেজারের নাম ছিল প্রবণ রাঠোর। তখন ম্যানেজার উষা দেবীকে ডাকে, উষা দেবীকে নিজের চেম্বারে বসিয়ে কথাবার্তা নর্মালি বলে। উষা দেবী তখনও ভীষণ অ্যাংশাস। সে বারবার বলছে যে আমি আমার ছেলের অ্যাকাউন্টে এই টাকাটা পাঠাবো এবং তাড়াতাড়ি আপনারা পাঠিয়ে আমাকে মুক্তি দিন। তখন ব্যাংক ম্যানেজার বলে যে আচ্ছা, আপনার যে ছেলের অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেটা আমাদেরকে একটু দিন তো, আমরা একটু চেক করে দেখব যে অ্যাকাউন্ট নাম্বারটা জেনুইন আছে কিনা, আপনি ভুল লিখেছেন কিনা, আপনার ছেলের ওইটাই অ্যাকাউন্ট নাম্বার কিনা, আপনার ছেলের আধার কার্ড, প্যান কার্ড কিছু কি আপনার কাছে আছে, তাহলে সেটা আমাদেরকে দিন। তখন উষা দেবী বলে যে এত কিছুর তো দরকার নেই, আমি আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, বাস এটুকুই, তার থেকে বেশি কিছু প্রমাণ আমি দিতে পারবো না এবং দিতে বাধ্যও নই। ব্যাংক ম্যানেজার ভাবছে যে উষা দেবী তো ঠিকই বলছে, অ্যাকাউন্ট নাম্বার সে দিলে তার অ্যাকাউন্টের টাকা আমরা পাঠিয়ে দেবো, এটা আমরা বেশি কোশ্চেন করতে পারি না। ব্যাংক ম্যানেজার উষা দেবীকে বলে যে ম্যাডাম, চা না কফি? উষা দেবী একটু ইতস্তত এবং বিরক্ত হয়ে বলে যা দেবেন দিন,
আমার ব্যস্ততা আছে, তাড়াতাড়ি টাকাটা ট্রান্সফার করে আমাকে কনফার্ম করুন। তখন ব্যাংক ম্যানেজার ক্লার্ককে ডেকে দুটো কফি অর্ডার করে অ্যান্ড দেন অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে কম্পিউটারে সেটা চেপে দেখতে থাকে যে নাম্বারটা কার। তখন হঠাৎই ব্যাংক ম্যানেজার বলে যে ম্যাডাম, আপনি যে অ্যাকাউন্টে টাকাটা পাঠাবেন সেই অ্যাকাউন্টটাই তো ইনভ্যালিড। আমাদের ব্যাংকে এই নাম্বারে কোনো অ্যাকাউন্ট নেই। আপনি আপনার ছেলেকে ফোন করে কনফার্ম করুন, সে হয়তো ভুল নাম্বার দিয়েছে, বা আপনি কি কোনো প্রবলেমে আছেন, আমাদের খোলাখুলিভাবে বলুন। উষা দেবী আরও বিরক্ত হয়ে যায়। সে সোজা তার ছেলেকে ফোন করবে বলে তার চেম্বার থেকে বেরিয়ে যায়। ম্যানেজার সিসিটিভিতে দেখছে যে সেই উষা দেবী শুধুমাত্র তার চেম্বার থেকে বেরিয়েছে এটা না, ব্যাংক থেকে বেরিয়ে যায়, রাস্তা পার করে এবং রাস্তার উল্টো দিকে দাঁড়িয়ে কারোর সাথে একটা কথা বলা শুরু করেছে। সে সঙ্গে সঙ্গে ওই ব্যাংকের যে সিকিউরিটি গার্ড ছিল তাকে বলে যে তুমিও ওখানে যাও তো, শোনো তো কী বলছে। তখন সেই সিকিউরিটি গার্ড একটু চা খাওয়ার নাম করে তার পাশে গিয়ে দাঁড়ায়। দ্যাট দ্য মোমেন্ট সে কারোর সাথে কথা বলছে এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু সেটা যে তার ছেলের সাথে কথা বলছে না এটা কোথাও না কোথাও বোঝা যায়। একটা মা যখন তার ছেলের সাথে কথা বলে সেটা খুব সহজেই আমরা আইডিয়া করতে পারি বা শুনে বোঝা যায়, কিন্তু এই ক্ষেত্রে উষা দেবী অন্য কারোর সাথে কথা বলছিল। উষা দেবী আবার রিটার্ন করে ব্যাংক ম্যানেজারকে বলে, আরে যে অ্যাকাউন্ট নাম্বার আপনাদেরকে দিচ্ছি সেই অ্যাকাউন্ট নাম্বার একদম পারফেক্ট এবং যেটা আগে দিয়েছিলাম সেটাও পারফেক্ট। তো আপনারা বেশি কোশ্চেন না করে জাস্ট ওই টাকাটা ওখানে পাঠিয়ে দিন, আমার ছেলে সেই টাকাটা নেওয়ার জন্য ওয়েট করছে, আমার ছেলের এই টাকাটা দরকার আছে। ব্যাংক ম্যানেজার একটা কাউন্টার কোশ্চেন করে, আপনার ছেলে কোথায় থাকে? সে বলে যে আমার ছেলে বাইরে থাকে, আপনি জেনে কি করবেন? তখন ব্যাংক ম্যানেজার বলে, আচ্ছা আপনার ছেলের এত বড় একটা অ্যামাউন্ট, মানে আপনার পুরো লাইফ সেভিং, সেইটা কেন লাগবে? একবারও জিজ্ঞাসা করেছেন আপনার ছেলে কি আপনাকে প্রেশার দিচ্ছে? আমাদের বলুন। উষা দেবীর সামনে ক্লার্ক এসে একটা কফি রেখে যায়। ব্যাংক ম্যানেজার এবং উষা দেবী দুজনেই কফি খাচ্ছে, দুজনেই একে অপরের দিকে লুকিয়ে লুকিয়ে তাকাচ্ছে এবং ব্যাংক ম্যানেজার ভাবছে যে ইনি কোনো প্রবলেমে আছে না ইনি কোনো প্রবলেম। উল্টো দিকে উষা দেবীর একটাই প্ল্যান, যে করে হোক ব্যাংক ট্রান্সফারটা করুক, করার পর তার মুক্তি। কিন্তু দুজনের মাঝেই একটা রহস্য আছে, সেই রহস্যটা এক্স্যাক্টলি কী? কফিটা দুজনে শেষ হতেই ব্যাংক ম্যানেজার বলে যে ম্যাডাম, আপনার ব্যাংকে যে টাকাটা আছে সেটা তো আপনি যে অ্যাকাউন্টে ট্রান্সফার করতে চাইছেন সেই অ্যাকাউন্টে আমরা ট্রান্সফার করে দেব, কিন্তু আপনি কি জানেন আপনার ব্যাংকের যে টাকা আছে তার লিগ্যাল গার্জিয়ান আমি। আপনি যদি কোনো প্রবলেমে থেকে থাকেন, আপনাকে যদি কেউ কোনো রকমভাবে থ্রেট করে থাকে, ব্ল্যাকমেলিং করে থাকে, আপনার ছেলের সাথে কোনো যদি দুর্ঘটনা ঘটে থাকে, বা আপনাকে কেউ যদি কোনো কিছুর ভয় দেখিয়ে এই টাকাটা বার করতে বলছে, সেটা আমাদের একবার বলুন, আমি পুলিশের হেল্প নেব, আমি আপনার টাকা একটাও খোয়া যেতে দেব না। আপনি ভাবুন তো, যে অ্যাকাউন্টে আপনি টাকাটা পাঠিয়ে দেবেন সেই অ্যাকাউন্ট থেকে আর টাকাটা কিন্তু কোনোদিনও রিটার্ন আসবে না, আপনার লাইফ সেভিং পুরোপুরি চলে যাবে। আপনি কি খাবেন, কি পরবেন, আপনি কিন্তু অন্যের ভরসায় থাকতে বাধ্য হবেন। এই কথাগুলো শোনার পর উষা দেবী সে ফ্যাল চোখ করে ম্যানেজারের দিকে তাকিয়ে দেখে এবং হঠাৎই সে কাঁদতে শুরু করে। সে বলে যে লাস্ট 5 দিন ধরে আমি বাইরের বাইরে পা রাখতে পারিনি। আমার হাজব্যান্ড ছিল স্কুল টিচার, সে অনেক ইনভেস্টমেন্ট করে এই টাকাটা আমার জন্য জমিয়ে রেখে গেছিল। তারপরে 4 বছর আগে তার হঠাৎই মৃত্যু হয়ে যায়। আমার ছেলে আছে, বৌমা আছে, নাতি নাতনি আছে, তারা বাইরে কাজের জন্য থাকে, তো বাড়িতে আমি মোস্ট অফ দ্য টাইম একাই থাকি। আমার হাজব্যান্ডের যে পুরনো নাম্বারটা ছিল সেই নাম্বারটা আমরা আর ডিঅ্যাক্টিভেটেড হতে দিইনি। আমার ছেলে সবসময় ওই নাম্বারটা রিচার্জ করিয়ে দিত, আমি ওই নাম্বারটা আউট অফ দ্য ইমোশনাল কনটেক্সট আমি ব্যবহার করতাম। 5 দিন আগে আমার কাছে একটা ফোন আসে এবং ওই ফোনে আমাকে এক ব্যক্তি বলে যে সে সিবিআই থেকে ফোন করছে। আমি ঘরের যেন দরজা দিয়ে নিই, আমার লাইফে থ্রেট আছে, অ্যান্ড দেন তারপর সে আমার কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার নেয় অ্যান্ড হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও কল করে এবং সেই ভিডিও কল করে বলে যে আপনার যে এই হাজব্যান্ডের সিমটা আছে সেটা মানি লন্ডারিংয়ে ইউজ হয়েছে
একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা ট্রান্সফার হয়েছে এবং সেই ব্যাংকের অ্যাকাউন্টে এই মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে। এর মনে হয় আপনাদের ছেলে এই কর্মকাণ্ড করছে এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে আপনার ছেলে দিল্লিতে যে টেরর ব্লাস্ট কয়েকদিন আগে হয়েছিল, যাতে নিয়ার অ্যাবাউট 14 থেকে 15 জন মারা গেছিল, তাতে যুক্ত আছে। তো আপনার ছেলে তো জেলে কনফার্ম যাবেই। তার আগে আপনি আপনার ছেলেকে কিচ্ছু বলবেন না, আপনি কাউকে ফোন করবেন না, কন্টিনিউয়াস আমাদের সাথে ভিডিও কলে থাকবেন। উষা দেবী দেখছে ভিডিও কলে একজনের সাথে সে কথা বলছে, সে একটা পুলিশের ড্রেস মানে খাকি ড্রেস পরে আছে। দেন হঠাৎই এই কথাবার্তার কনভারসেশন যখন চলছে, তখন সেই ব্যক্তি বলে যে আপনি আমার সিনিয়র অফিসারের সাথে কথা বলুন। তখন উষা দেবী আর একজনের সাথে কথা বলা শুরু করে। সে বলে যে আপনার কয়টা ব্যাংকের অ্যাকাউন্ট আছে? তখন উষা দেবী বলে সর্ব সাকুল্যে আমার 13টা অ্যাকাউন্ট আছে। 13টা অ্যাকাউন্টে কত টাকা আছে? ওই 1.5 কোটির মতন টাকা আছে। সব থেকে বেশি টাকা কোনটাতে আছে? উষা দেবী বলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আছে। কত আছে? এখন সেই ব্যক্তি বলে যে এই অ্যাকাউন্টটা আমাদের ফ্রিজ করতে হবে এবং এই অ্যাকাউন্টের যে টাকা আছে সেটা আপনি আমাদের ট্রান্সফার করে দেবেন। আমরা লিগালি যখন আপনার ব্যাংকের অ্যাকাউন্টটা ফ্রিজ করে দেবো, ওই টাকাটাও গায়েব হয়ে যাবে। তো আপনার টাকা যাতে গায়েব না হয় সেই কারণে ওই টাকাটা আপনি একটা অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, তাতে ট্রান্সফার করে দেবেন। এর মাঝেই ওই দুজন ব্যক্তি যাদের সাথে এতক্ষণ উষা দেবী কথা বলছিল, তারা আবার কথা বলা শুরু করে এবং তারা উষা দেবীকে বলে যে আমাদের একজন সিনিয়র সিবিআই অফিসার আছে, তার সাথে আপনি কথা বলুন, সে দেখি ব্যাপারটা সলভ করতে পারে কিনা। তখন এক লেডির সাথে উষা দেবীর কথা হয়। সেই লেডি বলে যে না, এখানে কোনোভাবেই আমরা মানতে পারবো না, আপনার ছেলেকে অ্যারেস্ট করা হবে, তার আজীবন কারাবাস হবে, ইভেন তার সাথে সাথে আপনাদেরও অ্যারেস্ট করা হতে পারে। যদিও তদন্তের পর হয়তো আপনারা যুক্ত না থাকলে আপনাদের ছেড়ে দেওয়া হবে। এই কথাটা শুনে উষা দেবী প্রচণ্ড ভয় পেয়ে যায়। তখন উষা দেবী বলে যে আপনারা যা বলবেন আমরা সেটা করব। তখন সেই লেডি অফিসার বলে যে আপনার কিচ্ছু করার নেই, আপনাকে অ্যারেস্ট হতেই হবে। তখন আরও যে 2 অফিসার ছিল, তারা সেই লেডি অফিসারকে বোঝায় যে দেখুন, ওনার বয়স হয়ে গেছে, ওনার ছেলে করেছে, তাতে ওনার দোষ কি? উনি আমাদের এই যে তদন্ত আছে তাতে হেল্প করবে, তো আপনি দয়া করে ওনাকে ক্ষমা করুন, ওনার ব্যাপারটা আমরা দেখছি। সেই লেডি অফিসার এবার সিন থেকে সরে যায়। দেন আমাকে বলা হয় আপনি ব্যাংকে যান, এই অ্যাকাউন্ট নাম্বার থেকে ট্রান্সফার করুন। মহিলা যখন ব্যাংকে এসে সেই টাকাটা ট্রান্সফার করতে বলছিল, তখনই ব্যাংকের এক্সিকিউটিভ ইন্দ্রাণীর সন্দেহ হয়। ইন্দ্রাণী ব্যাংক ম্যানেজারকে বলে, ব্যাংক ম্যানেজারেরও সন্দেহ হয়। ব্যাংক ম্যানেজার কম্পিউটারে দেখে সেই অ্যাকাউন্টটা কারোর আছে কি নেই, কিন্তু ব্যাংক ম্যানেজার উষা দেবীকে বলে যে এরকম তো অ্যাকাউন্টই নেই, তো আপনি কেন কোন অ্যাকাউন্টে টাকা পাঠাবেন? জাস্ট কথাটা বার করার জন্য। এবং যখন কথাটা বার করা হয়, তখন সঙ্গে সঙ্গে ব্যাংক ম্যানেজার পুলিশকে ফোন করে। পুলিশ মাল্টিপল জায়গায় রেড করার পর অনেককে অ্যারেস্ট করে। এবার ব্যাপারটাই আসি যে এখানে হয়েছিলটা কি? হয়েছিল উষা দেবীকে ডিজিটাল অ্যারেস্ট করা হয়েছিল। ডিজিটাল অ্যারেস্ট এই ব্যাপারটা অনেকে জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। যদি না জানেন তাহলে শুনুন, কিছুটা ব্যাপার এরকম, আপনার কাছে হঠাৎই একটা ফোন আসতে পারে। সেই ফোনে সে বলবে আমি এই অফিস থেকে বলছি, ওই অফিস থেকে বলছি, আপনার ব্যাংকের অ্যাকাউন্টে এটা হয়েছে, ওটা হয়েছে, আপনার এইটা হবে, ওটা হবে। আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা আছে, কি আছে, আপনি ঘরের থেকে বেরোবেন না, আপনি দরজাটা লক করে দিন, আপনি পরিবারের কারোর সাথে কথা বলবেন না। এই রকম যদি কোনো সিমটমস বা কোনো ঘটনা আপনার সাথে করে থাকে কেউ, তাহলে বুঝতে পারবেন আপনি ডিজিটাল অ্যারেস্ট হয়ে গেছিলেন। আর এর থেকে বাঁচার সব থেকে বড় উপায় হচ্ছে তাদেরকে ভ্যালুই না দেওয়া। কেউ যদি কল করে আপনাকে এরকম বলে, তাহলে বলবেন যে আমি এখনই আমার নিয়ারেস্ট থানাতে যাচ্ছি, গিয়ে দেখছি যে সত্যি সত্যি আমার এগেনস্টে কোনো কমপ্লেন আছে কি না। তো এই ছিল আজকের একটা নতুন টাইপের ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এখানে হয়তো কারোর মৃত্যু হয়নি, কিন্তু এই ঘটনাটা থেকে আপনারা অনেক শিক্ষা নিতে পারবেন। তো এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
সাবধানে থাকবেন, সতর্কে থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।